প্রাচীনকাল থেকে যাতায়াতের সবথেকে সুলভ মাধ্যম হলো জাহাজ। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন এই সুবিশাল দৈত্য আকৃতির জাহাজগুলিকে কিভাবে নির্মাণ করা হয়? নির্মাণের পর কিভাবে এই জাহাজগুলিকে সমুদ্রে নামানো হয়? কখনো কি ভেবেছেন টাইটানিক জাহাজ দুর্ঘটনার পর জাহাজের কোন ডিজাইনটিকে পরিবর্তন করা হয়, যার কারণে এই বিশাল ক্রুজ শিপগুলি দুর্ঘটনায় ডোবার চান্স প্রায় 99% কমে যায়? এই সব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। জাহাজ নির্মাণ। যে কোনো জাহাজ নির্মাণের পূর্বে প্রথমে তার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়, যার মধ্যে ওই জাহাজের ওজন, আকার আর আভ্যন্তরীণ সুবিধার ডিটেলস উল্লেখ করা হয়। একটি জাহাজ নির্মাণ করতে প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত সময় লাগে, কারণ এই জাহাজের এক একটি পার্টগুলিকে আলাদাভাবে নির্মাণ করা আবার সেগুলিকে জয়েন করা ইঞ্জিনিয়ারদের কাছে অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। স্পেশালি বেস তৈরি করার সময় 1 ইঞ্চি ভুলের কারণে পুরো জাহাজ পানিতে ডুবতে পারে, প্লাস কোটি কোটি টাকা নষ্ট। একটি জাহাজের ওজন প্রায় 1 লাখ টনেরও বেশি হয়ে থাকে। ডিপেন্ড করে জাহাজের আকারের উপর। ক্রুজ শিপ নির্মাণের পূর্বে লক্ষ্য রাখতে হয় একসঙ্গে যেন বেশি লোক সফর করতে পারে। পানিতে চলা এই শহরটি নির্মাণ কার্যের জন্য সুবিখ্যাত কোম্পানিদের কন্ট্যাক্ট দেওয়া হয়, যাদের মধ্যে রয়েছে STX, হুন্ডে, স্যামসাং হেভি ইন্ডাস্ট্রি আর মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রির মতো বিখ্যাত কোম্পানির নাম উল্লেখযোগ্য। এই কোম্পানিগুলি জাহাজ নির্মাণের জন্য সমুদ্রের পাশে একটি পৃথক ওয়ার্কশপ তৈরি করে। এর কারণ স্বপ্নের শহরকে বাস্তব রূপ দেওয়ার জন্য কোনো ফ্যাক্টরিতে তৈরি করে তারপর সমুদ্রে নামানো অসম্ভব কাজ। এই কারণে কোম্পানিগুলি সমুদ্রের পাশেই একটি ওয়ার্কশপ তৈরি করে, যেখান থেকে সহজেই বিশাল জাহাজকে তৈরি করার পর সমুদ্রে নামানো সম্ভব হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রি দ্বারা নির্মাণ করা আইডা প্রাইমা জাহাজের মেকিং প্রসেস নিয়ে আলোচনা করব, যেটি 300 মিটার লম্বা একটি ক্রুজ শিপ। আইডা প্রাইমা জাহাজকে তৈরি করার জন্য কোম্পানি নাগাসাকির পাশে অবস্থিত সমুদ্রে জাহাজ নির্মাণের কারখানায় একটি ওয়ার্কশপ তৈরি করে। এরপর সেখান থেকে পানি খালি করে ব্লক করে দেওয়া হয়। মোটামুটিভাবে সমুদ্রের মধ্যে জাহাজ তৈরির জন্য একটি ইয়ার্ড তৈরি করা হয়, যার মধ্যে সর্বপ্রথম ছোট ছোট ব্লক রাখা হয়, আর এই ব্লকের উপরে শুরু করা হয় জাহাজ নির্মাণের কাজ। সর্বপ্রথম কাজ হলো জাহাজের শক্তিশালী বেস তৈরি করা, কারণ সম্পূর্ণ জাহাজের ভর থাকবে এই তলদেশের উপরেই। আইডা প্রাইমার বেস তৈরি করার জন্য মজবুত স্টিলের ব্যবহার করা হয়, যা সমুদ্রে দীর্ঘদিন ধরে ভেসে বেড়াতে পারবে। অন্যদিকে লোহা বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি করা জাহাজের তলদেশ বেশি দিন লাস্টিং করে না, কারণ নোনা পানির কারণে খুব জলদি জং ধরে যায়। এই কারণে জাহাজ ম্যানুফ্যাকচারিং এর সময় জাহাজের বেসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। জাহাজের বেস তৈরি করার জন্য মোটা স্টিল সিট একটির উপর একটি রাখা হয়, এরপর তার উপর স্টিলের রড রাখা হয়, আবারও একবার স্টিল সিটকে রডের উপর লাগানো হয়, আর এভাবেই তৈরি করা হয় জাহাজের স্ট্রং ভিত। এরপরে শুরু হয় জাহাজের দেওয়াল তৈরির কাজ। এর জন্য স্টিল সিট আর রডের ব্যবহার করা হয়। বেস আর দেওয়াল তৈরি হওয়ার পরেই জাহাজের মধ্যে পৃথক রুম, হল, কেবিন এছাড়াও অন্যান্য কাজ শুরু করা হয়, আর এই সব কিছু নির্মাণের জন্য স্টিলেরই ব্যবহার করা হয়। ধীরে ধীরে জাহাজের ডেক যত উঁচু হতে থাকে, সাথে সাথে জাহাজের রুম, হল, কেবিনের দেওয়াল আর ফ্লোরে ব্যবহৃত স্টিলের চাদরগুলির থিকনেসকে কমিয়ে দেওয়া হয়। যদিও সম্পূর্ণ জাহাজটিকে স্টিল আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, কিন্তু ক্রুজ শিপের ক্ষেত্রে জাহাজের বেসে স্টিলের চাদরকে অনেক মোটা রাখা হয়। আইডা প্রাইমা মোট 18 ডেকের একটি জাহাজ। বাইরের স্ট্রাকচার সম্পূর্ণ হওয়ার পর শুরু হয় অভ্যন্তরীণ ছোটখাটো কাজ, যেমন জাহাজে ওয়্যারিং করা, এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে বৈদ্যুতিক কানেকশন জয়েন করা আর লাইট লাগানোর কাজ। এরপর স্টিলের চাদরের উপর কাঠের ফ্লোর তৈরি করার কাজ শুরু করা হয়। ইলেকট্রিসিটির কাজ সমাপ্তর পর কাঠ আর কাঁচের সাহায্যে জাহাজের ভিতরে যাত্রীদের থাকার জন্য রুম তৈরি করা হয়, যাদের ডিজাইন জাহাজের ক্লাস অনুসারে তৈরি করা হয়। জাহাজের বেসিক কাজ শেষ হলে জাহাজের ভেতর সুইমিং পুল, বার, রেস্টুরেন্ট, হল, থিয়েটার, পার্ক, রুম, জিম, ক্লাব, এমনকি ক্রিমিনালদের জন্য জেলও নির্মাণের কাজ শুরু করা হয়, যা এই চোখ ধাঁধানো বিশালকার স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। আর এই কাজটি করার জন্য ওয়ার্কারদের অনেক পরিশ্রম আর সময়ের প্রয়োজন পড়ে, কারণ জাহাজের এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলি ক্রুজ শিপকে লাক্সারি বানায়। এরপর তৈরি করা হয় জাহাজের ছাদে লাগানো সুবিশাল কাঁচ, যেটি ভেন্টিলেশনের কাজ করে থাকে, আর এই কাজটি সব শেষে করা হয়। এই সুবিশাল কাঁচের ছাদটিকে জাহাজের বাইরে প্রথমে তৈরি করা হয়, এরপর কাঁচটিকে ক্রেন আর মেশিনের সাহায্যে মেশিনে ফিট করে দেওয়া হয়। এরপর জাহাজে ইঞ্জিন লাগানো হয়, তারপর লাগানো হয় অ্যালুমিনিয়াম আর স্টেনলেস স্টিলের প্রোপেলার বা চালক পাখা। এই পাখাটি যত স্পিডে ঘুরবে জাহাজও তত গতিতে চলতে থাকবে। এই কারণে বড় বড় ক্রুজ শিপে অনেকগুলি প্রোপেলার লাগানো হয়। সম্পূর্ণ স্ট্রাকচার নির্মাণের পর জাহাজে জংরোধক কেমিক্যালের প্রলেপ দেওয়া হয়, যাতে জাহাজ জং ছাড়াও বছরের পর বছর চলতে পারবে।
জংরোধক কেমিক্যালের প্রলেপ দেওয়ার পর শুরু করা হয় জাহাজকে রাঙিয়ে তোলার কাজ। ক্রুজ শিপ ছোট হোক কিংবা বড়, তাকে সর্বদা সাদা রং দিয়ে পেন্টিং করা হয়। এর প্রধান কারণ হলো সাদা রং সানলাইটকে রিফ্লেক্ট করে, আর এই ছোট্ট সায়েন্টিফিক টেকনিকটির কারণেই জাহাজের কুলিংয়ের খরচ কিছুটা কমে যায়। এরপর জাহাজে ব্র্যান্ডিং আর লোগো লাগানোর কাজ শুরু করা হয়। এরপর ফাইনাল টেস্টিং করা হয়, তাতেও যদি কিছুটা ঘাটতি মনে হয় তখনই সেটা মেরামত করা হয়। আর এভাবেই সুবিশাল জাহাজের ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পূর্ণ হয়। কিভাবে সমুদ্রে নামানো হয়? এখন জাহাজ তো নির্মাণ করা হয়ে গেল, কিন্তু এই সুবিশাল জাহাজকে কিভাবে সমুদ্রে নামানো হবে? কেবল একটি সামান্য ভুলের কারণে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যেতে পারে। এই সুবিশাল জাহাজগুলিকে পানিতে নামানোর জন্য জাহাজ কোম্পানি ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। জাহাজকে সমুদ্রে নামানোর জন্য ফ্লোটিং আউট লঞ্চিং পদ্ধতিটি সবথেকে সহজ আর কমন পদ্ধতি। স্টার্টিংয়েই বলেছিলাম, জাহাজ নির্মাণের জন্য ইয়ার্ডে সর্বপ্রথম একটি পানিরোধক স্পেস তৈরি করা হয়, সেখানে কনস্ট্রাকশনের কাজ করা হয়। জাহাজের কনস্ট্রাকশন সম্পূর্ণ হওয়ার পর আবার পানি দিয়ে পূর্ণ করে দেওয়া হয় শিপ ইয়ার্ডটিকে। এরপর ইয়ার্ড থেকে সব ব্লক সরিয়ে দেওয়া হয়, ফলে সমুদ্রের পানি ইয়ার্ডের পানির সঙ্গে মিশে যায় আর সহজেই জাহাজকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাওয়া যায়। এছাড়াও জাহাজকে পানিতে নামানোর জন্য 3টে পৃথক পদ্ধতির সাহায্য নেওয়া হয়। নাম্বার 1, গ্র্যাভিটেশনাল লঞ্চিং। এই পদ্ধতিতে জাহাজকে কনস্ট্রাকশনের পর শিপ ইয়ার্ডের বাইরে বের করে সমুদ্রের কিনারায় রেল ট্রাকের মতো স্ট্রাকচারে সেট করা হয়। এরপর ট্রাকটিতে তেল আর গ্রিস দিয়ে পিচ্ছল করা হয়, যাতে জাহাজ পিছলে সহজেই সমুদ্রে নামতে পারবে। নাম্বার 2, এয়ারব্যাগ লঞ্চিং। এই পদ্ধতিতে সিলিন্ডারের মতো দেখতে এই এয়ারব্যাগগুলির উপর জাহাজকে রেখে দেওয়া হয়, আর এই এয়ারব্যাগগুলি সমুদ্রে জাহাজকে নামানোর কাজ করে থাকে। নাম্বার 3, মেকানিক্যাল লঞ্চিং। এই পদ্ধতিতে জাহাজকে বৃহৎ ক্রেনের সাহায্যে পানিতে নামানো হয়। এই পদ্ধতিটি ছোট জাহাজের জন্য সুইটেবল, বড় জাহাজের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ একটি পদ্ধতি, কারণ অনেক সময় মেশিন জাহাজের ভর সহ করতে পারে না, ফলে মেশিন ভেঙে জাহাজ পড়ে যায়, ফলে কোম্পানির কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, টাইটানিক দুর্ঘটনার পর আর কেন ক্রুজ শিপ ডুবে না? 1912 সালে সমুদ্রের গভীরে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ঘটনার সঙ্গে আমরা সবাই পরিচিত। ওই জাহাজে 228 জন যাত্রী ছিল, আর এই মর্মান্তিক ঘটনার কারণে 1500 জন যাত্রী প্রাণ হারায়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন টাইটানিক দুর্ঘটনার পর জাহাজ ডোবার সংখ্যা হঠাৎ করে কমে যায় কেন? এর পেছনে প্রধান কারণ হলো জাহাজ নির্মাণের ক্ষেত্রে আমূল পরিবর্তন। টাইটানিক সেই যুগে পৃথিবীর সবথেকে বৃহত্তম জাহাজ ছিল, আর এই জাহাজটি নির্মাণ কার্যে কাঠের ব্যবহার করা হয়েছিল সবথেকে বেশি। আসলে টাইটানিককে লাক্সারি আর অ্যাট্রাকটিভ জাহাজ হিসাবে কনস্ট্রাকশন করা হয়েছিল, আর এই কারণে টাইটানিক জাহাজের আভ্যন্তরীণ কনস্ট্রাকশনে বেশিরভাগ কাঠের ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে বর্তমানে ক্রুজ শিপগুলিতে কেবলমাত্র স্টিল সিটের ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া কাঠের ওজন অনেক বেশিও হয়, আর পানি লাগলে সেটা আরও বেশি ভারী হয়। এই কারণে যখন টাইটানিকের বেসে পানি ঢুকতে শুরু করে, জাহাজের ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এতই বেশি ভারী হয়ে গেছিল যে 2 টুকরো হয়ে গিয়ে আটলান্টিক ওশনে ডুবতে সময় লেগেছিল মাত্র 2 ঘন্টা। আর এই কারণে কোম্পানিরা জাহাজ নির্মাণের ক্ষেত্রে অনেক চেঞ্জ আনে। বর্তমানে যেসব জাহাজগুলি নির্মাণ করা হয় তাতে খুবই হালকা স্টিলের ব্যবহার করা হয়, কিন্তু সেগুলি খুবই মজবুত। শুধু তাই নয়, বর্তমানে যে কোনো ক্রুজ শিপকে কেবলমাত্র স্টিল আর কাঁচ দিয়ে নির্মাণ করা হয়, আর কিছু কিছু ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়ে থাকে। তবে কাঠের ব্যবহার হলে তা খুবই কম, যেমন জাহাজের ফ্লোরগুলিতে কাঠের ব্যবহার করা হয়ে থাকে। জাহাজের ওজন কম হলে পানিতে সহজেই ভাসতে পারবে। তাছাড়া দুর্ভাগ্যক্রমে যদি নিচে ছিদ্র হয়ে যায় তাহলে খুব দ্রুত পানিতে ডোবে না, ডুবতে অনেক সময় লাগে। প্লাস টাইটানিকের মতো 2 টুকরো হয় না। ডুবতে যত সময় লাগবে ওই সময়ের মধ্যে প্যাসেঞ্জারদের উদ্ধার করে নেওয়া সম্ভব হবে। তাছাড়া ক্রুজ শিপগুলিতে লাইফ সেভিং বোটের সংখ্যাও বেশি রাখা হয়। দুর্ঘটনার সময় এই বোটগুলি কাজে লাগতে পারে। আর এই শিক্ষাটি টাইটানিকের দেখে নেওয়া হয়েছে, কারণ টাইটানিক না ডোবা জাহাজ মনে করার কারণে লাইফ সেভিং বোটের সংখ্যা কম রাখা হয়েছিল, যার কারণে অনেক যাত্রী মারা যায়। বর্তমানে টেকনোলজি আরও উন্নতি হয়েছে, এই কারণে নির্মাণ কার্য শুরু থেকে পানিতে নামা পর্যন্ত ভিন্ন ভিন্ন উপকরণের ব্যবহার করা হয়। আর এই কারণে জাহাজ ডুবির ঘটনা দিনে দিনে সংখ্যায় কমতে শুরু করেছে। তবে নাবিকের কিছু ত্রুটির কারণে বিশাল ক্রুজ শিপ কোস্টা কনকর্ডিয়া 2012-তে ডুবে যায়, যা একটি মর্মান্তিক ঘটনা ছিল। এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি, এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখে আসতে পারেন। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।